আজ কি করাবো টেস্ট পেপারের 9 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্সের। তো 9 নম্বর স্কুল আছে 242 পেজে। তাহলে দেখো প্রথম কোশ্চিন কি আছে, ওজোন স্তর ধ্বংসের অনুঘটকের কাজ করে। এটার অ্যান্সার হয়ে যাবে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। যদি সিএফসি না থাকতো তাহলে ক্লোরিন থাকলে ক্লোরিনও হতে পারতো, তাহলে তোমার সিএফসি হয় আর ক্লোরিন হয় এটার অ্যান্সার। তাহলে এখানে যেহেতু সিএফসি দেওয়া আছে তাহলে এখানে সিএফসি অ্যান্সার হয়ে যাবে। আর একটা অপশান আছে তোমার এই পেজে N2, এটা অ্যান্সার হবে না, তাহলে সিএফসি আর তোমার ক্লোরিন। তাহলে যেহেতু এখানে সিএফসি অপশান আছে তাহলে সেটা হয়ে গেল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে। 2 নম্বর বলেছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান। তাহলে ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত হবে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে -459 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা কিভাবে হলো সেটা দেখে নেব। তাহলে দেখো কি আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে K - 273/5 ইকুয়াল F - 32/9। তাহলে এই সূত্রটা জানি। তাহলে পরম শূন্য উষ্ণতা কত? 0 কেলভিন। তাহলে পরম শূন্য উষ্ণতা হয়ে গেল তোমার 0 কেলভিন। তাহলে এখানে তোমার কেলভিনের জায়গায় কি আমি 0 বসিয়েই এফ এর মানটা পেয়ে নেব। তাহলে এখানে 0 মান বসিয়ে দিলাম। তাহলে এইটাকে এবার কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা দিয়ে কোনাকুনি গুণ করলাম আর এদিকে কোনাকুনি, তাহলে আমরা এটা পেয়ে নিলাম। তারপরে 160টা মাইনাস আছে ওই পারে নিয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ করলাম দিয়ে -200/2297 আসলো। এটাকে কি করলাম ওই পারে নিয়ে গেলে কাটাকাটি করে পাবো কত? 459.4। তাহলে যেহেতু আমাদের অ্যান্সারে কি দেওয়া আছে, পয়েন্টে অ্যান্সার দেওয়া নেই, তাহলে আমার 459 হয়ে যাবে অ্যান্সার মাইনাস। তাহলে এটা সাধারণত সবার সূত্রটা মনে থাকে না। তাহলে আমাদের আর একটা সূত্র সবার মনে আছে। তাহলে এই সূত্রটা দেখো, এই সূত্রটা সবার মনে আছে কি C/5 F - 32/9। এটা সবার আশা করি মনে আছে। তাহলে ওটা সাধারণত সবার মনে থাকে না। তাহলে দেখো এইটা যদি থাকে তাহলে 0 কেলভিনটা আমরা কি সেন্টিগ্রেড স্কেলে, যেটা 0 কেলভিন উষ্ণতা পরম শূন্য উষ্ণতা, তাহলে সেই উষ্ণতা সেন্টিগ্রেড স্কেলে কত হয়? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইখানে যদি আমি -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে দিই সি এর জায়গায়, তাহলে এফ এর মান পেয়ে নেবো। তাহলে এটাকেও যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমরা পেয়ে নেবে 459.4। তাহলে যেহেতু পয়েন্ট অ্যান্সার নেয়নি তাহলে আমরা রাউন্ড ফিগারে নিব। তাহলে এইটা তোমরা পজ করে বা স্ক্রিনশট করে নিয়ে লিখে নিতে পারবে পরে পরে। তারপরে দেখো তাহলে দুটোই আমি দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে, যাতে এর একটা সূত্র মনে থাকলে যাতে তোমরা পেরে নাও। তারপরে দেখো কয় নম্বর, 3 নম্বর কি বলেছে। 3 নম্বর বলেছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে। তাহলে বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে আমরা আণবিক ভর কত পাবো? বাষ্প ঘনত্ব কি আণবিক ভরটা তার ডাবল হয়, তাহলে কত আণবিক ভর কত হবে? 16 হবে। তাহলে এই অপশানটির মধ্যে কোনটার 16 হবে? তাহলে দেখবে তোমরা CH4 যেটা অপশান আছে তারই 16 হবে। কার্বনের কত জানি 6, কার্বনের 12 আর হাইড্রোজেনের 1। তাহলে কার্বন যেহেতু একটাই আছে 12, আর এখানে হাইড্রোজেন এক এক করা হয় তাহলে 4টা আছে, তাহলে 12 4 16। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে মিথেন CH4। তারপর দেখো 4 নম্বর কি বলেছে, অন্তরক পদার্থের তাপীয় রোধ কত? অন্তরক পদার্থের তাপীয় রোধ হয়ে যাবে তোমার ওয়াসিম বা ইনফিনিটিভ। 5 নম্বর কোনো মাধ্যমে ও শূন্য মাধ্যমে আলোর বেগ যথাক্রমে
ভি ও সি হলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, প্রতিসারাঙ্ক সমান সি বাই ভি। সি হচ্ছে শূন্য মাধ্যম আলোর গতিবেগ, আর ভিটা হচ্ছে তোমার যে মাধ্যম দিয়ে যাবে তার গতিবেগ। তাহলে এখানে কোনটা পাবো? সি বাই ভি অপশন। তাহলে এইটা অপশন হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, বি নম্বরটা। তাহলে দেখো 6 নম্বর, এরপরে হ্যাঁ 6 নম্বরে। তাহলে দেখো কোনো লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তাহলে ক্ষমতার একটা আমরা জানি ফর্মুলা কি, ডাব্লু ইকুয়াল 1/f। তাহলে যেহেতু 1/, হয়ে আছে তাহলে কি হয়ে যাবে? ব্যস্তানুপাতিক। তাহলে বুঝে গেলে। তাহলে ব্যস্তানুপাতিক কীভাবে হলো? তাহলে রোধ কি বলেছে 7 নম্বরটা, 3 ওহম ও 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যরোধ কত হবে? তাহলে তুল্যরোধ হয়ে যাবে 2 ওহম। কিভাবে হবে দেখো, তাহলে এইটুকু দেখো এই ঘরটা, তাহলে 3 ওহম আর 6 ওহম। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্যরোধ কি হয়? 1/r সমান 1/r1 প্লাস 1/r2, এভাবে ডট 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 করে চলতে থাকবে। যদি আরও থাকতো রোধ, তাহলে এখানে যেহেতু দুটোই আছে তাহলে দুটোই দিয়েছি। তাহলে দেখো এখানে R1 এর মান বসিয়ে দিলাম। এটা তুমি যে কোনো একটা R1 বা R2 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু প্লাস আছে। তাহলে 1-এর 3 যোগ 1-এর 6, তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে পেয়ে নিবে তোমরা 2। তাহলে কিভাবে 2 হলো তোমরা বুঝে গেলে। তাহলে এটা স্ক্রিনশট করে তোমরা লিখে নেবে, খাতায় করার চেষ্টা করবে সবসময়, তাহলে মনে থাকবে। তারপরে দেখো কি বলেছে, জুল পার কুলম কোন ভৌত রাশির একক? তাহলে জুল পার কুলম এটা হচ্ছে তোমার অ্যান্সারটা হয়ে যাবে বিভব প্রভেদ। বিভব প্রভেদ সমান আমরা কি জানি? ভি ইকুয়াল ডাব্লু বাই কিউ। ডাব্লুটার কি? তাহলে কার্যর একক কি? জুল। আর নিচে কি তোমার আধান, কুলম। তাহলে কি আধানের একক কুলম, তাহলে জুল পার কুলম, তাহলে কি হলো? বিভব প্রভেদ বি। তাহলে এই সমস্ত সমীকরণগুলো তোমাদের মনে রাখতে হবে, তাহলে এই সমস্ত জিনিস তোমরা খুব সহজেই পেরে যাবে। তাহলে 9 নম্বর কি বলেছে, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্টের আইসোটপ। কোবাল্টের কোন আইসোটপটা? যেটা 27 আর 60, সেই আইসোটপটা ব্যবহার করা হয়। তবে 10 নম্বর কি বলেছে দেখো, কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় 3 প্রকার মৌল আছে? তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে তোমার 17 নং শ্রেণী, যেটাকে হ্যালোজেন মৌলগুলো বলে। হ্যালোজেন মৌলগুলো কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের হয়ে থাকে। তারপরে দেখো 11 নম্বর কি বলেছে, BCl3 যৌগে বি পরমাণুর সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে তোমার 6টি। তারপরে দেখো এটা ইলেকট্রন সংখ্যা 6টি, কিন্তু যোজ্যতা বললে কত হতো? 3 হতো। তাহলে এটাও মনে রেখে দেবে। তাহলে একটা থেকে দুটো অ্যান্সার হয়ে গেল তোমাদের। তাহলে 12 নম্বর কি বলেছে, থার্মিট মিশ্রণটি হলো Fe2O3 প্লাস Al অ্যালুমিনিয়াম। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের থার্মিট মিশ্রণ। তারপর কি বলেছে 13 নম্বর, গলিত NaCl এ এসি তড়িৎ প্রবাহ পাঠালে ক্যাথোডে উৎপন্ন হবে? কিছুই উৎপন্ন হবে না। কেন হবে না? তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় আমাকে সবসময় ডিসি কারেন্ট ইউজ করতে হবে, নাহলে কোনো কিছুই সম্ভব হবে না। তোমার গলিত অবস্থায় তড়িৎ প্রবাহ হবে না, তোমার ক্যাথোডে কিছু উৎপন্নও হবে না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কিছুই। যদি ডিসি হতো তাহলেই একমাত্র হতো। তারপরে দেখো 14 নম্বর কি বলছে, কোন আয়রনের উপস্থিতিতে লোহার মরচে দ্রুত পড়ে? এটা হয়ে যাবে ক্লোরিন মাইনাস আয়ন। আর একটা আছে তোমার SO4 2 মাইনাস আয়ন। তাহলে এই দুটো লোহার মরচ দ্রুত পড়ে। তাহলে এখানে ক্লোরিন আছে, তাই ক্লোরিন আনসার হয়ে যাবে। যদি এই সবটাই 3টাই অপশন দিয়ে দিত, এখানে ক্লোরিনের জায়গায় SO4 দিয়ে দিত, তাহলে তোমাকে SO4 করতে হতো।
তাহলে দুটোই মুখস্থ রেখে দিলে যেটাই দিলে তোমরা পারবে আশা করি। তারপরে দেখো, অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস হলো H2, হাইড্রোজেন গ্যাস। তাহলে তোমাদের এমসিকিউ শেষ। তাহলে এসিকিউগুলো দেখো কি বলেছে, দেখা যাচ্ছে। তাহলে এসিকিউ দেখো কি বলেছে। প্রথম কোশ্চিন, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে অতিবেগুনি রশ্মির ভূমিকা কি? এর ভূমিকা হচ্ছে, এই যে অতিবেগুনি রশ্মি আছে, তাহলে এটা সিএফসি গ্যাস যেটা আছে ক্লোরোফ্লোরোকার্বন, তার উপর পড়বে, আর তার উপর পড়লে সিএফসি থেকে ক্লোরিন কী হবে, মুক্ত হবে, আর সেই ক্লোরিনটাই তোমার ওজোন স্তরকে ধ্বংস করবে। তাহলে এটাই হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মির ওজোন বিয়োজনের ভূমিকা। তারপর অথবার কোশ্চেনটা কি বলেছে, বায়ু শক্তির প্রকৃত উৎস কি? তাহলে বায়ু শক্তির প্রকৃত উৎস হচ্ছে তোমার সূর্য। 2 নম্বর কি বলেছে, জ্বালানির তাপন মূল্যের এসআই একক লেখো। তাহলে জ্বালানির তাপন মূল্যের এসআই একক হচ্ছে তোমার কেজি জুল পার কিলোগ্রাম। তারপরে দেখো 3 নম্বর কি বলেছে, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায়? কত কেলভিন? তাহলে কেলভিনে চেয়েছে, তাহলে 0 কেলভিন হবে। আর যদি আমাকে সেন্টিগ্রেডে বলতো তাহলে কত হয়ে যেত? সেন্টিগ্রেডে যদি বলতো তাহলে সেই তাপমাত্রা হতো তোমার -273। আর এটাই যদি ফারেনহাইটে বলতো তাহলে কত? এটাই স্কুলে করলাম, তাহলে সেইটা হয়ে যাবে তোমার -459 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তোমাকে 3টাই মনে রাখতে হবে, তাহলে যেটাই দেখ তাহলে তোমরা পারবে আশা করি। তারপর 4 নম্বর কি বলেছে দেখো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান কত? তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তনের মান হয়ে যাবে তোমার 22.4 লিটার। অথবা কোশ্চেন কি বলেছে, কোন শর্তে বাস্তব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে? তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে তোমার উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো চার্লস আর বয়েলের সূত্র মেনে চলবে। অথবা এরকম দিতে পারতো, তাহলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে বাস্তব গ্যাসগুলো কখন? তাহলে সেটার ক্ষেত্রেও একই অ্যান্সার হবে, উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। তারপর দেখো 2-5 নম্বর, কঠিন কি বলছে, সত্য না মিথ্যা বলতে। তাহলে সত্য না মিথ্যা আগে কোশ্চিনটা পড়া যাক। তাহলে কঠিন তরল ও গ্যাসের মধ্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কর মান সবচেয়ে বেশি। তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে সত্য, কেন গ্যাস সবচাইতে বেশি প্রসারণ হয়। 6 নম্বর কি বলেছে, আলোক রশ্মির ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরিত হলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? তাহলে এটার উত্তর হয়ে যাবে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণটা বড় হবে। 7 নম্বর, উত্তল দর্পণের ফোকাসের সমান দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? ফোকাসের সমান দূরত্বে মানে ফোকাসে রাখলে, একটু ঘুরিয়ে বলেছে, তাহলে ফোকাসে রাখলে কোথায় যাবে? অসীমে হয়ে যাবে বা ইনফিনিটিভ দূরত্বে। তারপরে দেখো 8 নম্বর কি বলেছে, উষ্ণতা বৃদ্ধিতে সিলিকনের রোধ কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধিতে সমানুপাতিক হারে পরিবর্তিত হবে। তো যত উষ্ণতা বৃদ্ধি হবে তত রোধ কি হবে? কমবে, এটা ব্যস্তানুপাতে হবে। তাহলে উষ্ণতা যত বৃদ্ধি হবে সিলিকনের রোধ তত কমবে। 9 নম্বর কি বলেছে, তাহলে বৈদ্যুতিক হবে, বৈদ্যুতিন বলে দিয়েছে এখানে। বৈদ্যুতিক মোটরের আর্মেচারের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয়? তাহলে এটা হবে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী হয়। অথবা কি বলেছে, 1 বিওটি সমান কত জুল? তাহলে 1 বিওটি সমান 3.6 × 10⁶ জুল।
তারপরে দেখো 10 নম্বর কি বলেছে, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী আলফা, বিটা ও গামা রশ্মির ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে সবচাইতে বেশি হয়ে যাবে তোমার আলফা, তারপরে হবে গামা, তারপর না বিটা, তারপরে গামা। তাহলে সবচাইতে বেশি তোমার আলফার আছে, তারপরে বিটা, তারপরে গামার। তারপরে অথবার কোশ্চেন কি বলেছে দেখো, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় শৃঙ্খল বিক্রিয়া দেখা যায়? তাহলে এটা হয়ে যাবে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় এই ধরনের বিক্রিয়া দেখা যায়, শৃঙ্খল বিক্রিয়া। তারপরে দেখো পরে কি আছে, তারপরের পেজে ডান দিক বাম দিক। তাহলে ডান দিক বাম দিকে দেখো, একটি তেজস্ক্রিয় মৌল সেটা হয়ে যাবে রেডন। তেজস্ক্রিয় মৌল কি হয়ে যাবে? রেডন। একটি হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল তোমরা সবাই জানো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তাহলে এখানে ফ্লোরিন আছে। তারপরে পিতলের একটি উপাদান জিঙ্ক। আর তাহলে যেটা বাকি থাকলো সেটা হয়ে যাবে, তাহলে থার্মিট পদ্ধতিতে যে ধাতুর নিষ্কাশন করা হয় সেটি হচ্ছে তোমার লোহা। তারপর এটা হলো। তারপরে 12 নম্বর কি বলেছে দেখো, 12 নম্বর বলেছে তোমার C2H2 তে কোন ধরনের রাসায়নিক বন্ধন আছে? তাহলে এখানে আছে তোমার অসম্পৃক্ত বন্ধন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বন্ধন আছে। শূন্যস্থান পূরণ করতে বলেছে, তড়িৎ পরিবহন করে অথচ আয়নিত হয় না এমন পদার্থকে বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এমন পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তারপরে বলেছে 14 নম্বর কি বলেছে, অ্যালুমিনিয়াম সালফেটের তড়িৎ বিয়োজনে কটি ক্যাটায়ন উৎপন্ন হয়? তাহলে এখানে ক্যাটায়ন উৎপন্ন সংখ্যা হয়ে যাবে তোমার 6টি। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি? Al2SO4 3। তাহলে এখানে তোমার 6টি তোমার ক্যাটায়ন উৎপন্ন হবে। তারপরে 15 নম্বর কি বলেছে, বিলীয়মান রং তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? বিলীয়মান রং তৈরিতে ব্যবহৃত হয় তোমার NH3 বা অ্যামোনিয়া গ্যাস। তারপরে 16 নম্বর, ক্ষারীয় ZnCl2 এর জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদার্থের অধ্যক্ষ পড়ে তার বর্ণ ও সংকেত লেখো। তাহলে তার সংকেত আর বর্ণ লিখতে হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে জিঙ্ক সালফেট, আর তার বর্ণ হয়ে যাবে হোয়াইট। এখানে বিক্রিয়াটা দেখে নাও কিভাবে হয়েছে। এই যে এই বিক্রিয়াটা, Zn জিঙ্ক ক্লোরাইড আর H2S বিক্রিয়া করলে ZnS উৎপন্ন হবে আর 2HCl উৎপন্ন হয়ে যাবে। তাহলে এর বর্ণ কি যাবে? হোয়াইট, মানে সাদা। তারপরে দেখো 17 নম্বর, Zn ও Mg মানে জিঙ্ক আর ম্যাগনেসিয়ামের একটি করে প্রধান আকরিকের নাম লেখো। তাহলে জিঙ্কের হয়ে যাবে তোমার জিঙ্ক ব্লেড, জিঙ্কের আগরিকের নাম হচ্ছে তোমার প্রধান জিঙ্ক ব্লেড। আর ম্যাগনেসিয়াম হচ্ছে কান্না লাইট। ম্যাগনেসিয়ামটা মনে রাখবে, কান্না লাইট। ম্যাগনেসিয়ামের কেন মনে রাখতে বলছি বেশি করে, কেন এটা সব বইয়ে দেওয়া নাই, তাই জিঙ্কের আগরিক সব বইয়ে দেওয়া আছে। তাহলে দেখো অথবাতে কি বলেছে, ধাতু নিষ্কাশনে সর্বশেষ ধাপে বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? সেটা হয়ে যাবে তোমার বিজারণ বিক্রিয়া। সর্বশেষ ধাপে বিজারণ হয়। তারপরে 18টা কি বলেছে, CH3CH2CH2OH এর একটি অবস্থানগত সমবায়ের গঠন লেখো। অবস্থানগত, তাহলে এই যে অবস্থানগত আছে, কার্যকরী মূলকটা আছে, তাহলে এটা এই দিক থেকে যদি নামকরণ করি 1 2 3, তাহলে 1 নম্বর কার্বনে আছে। তাহলে অবস্থানগত মানে কি, এটা 1 নম্বর থেকে তুমি এখানে 2 নম্বরে করে দাও, বা এটাকে যদি এখানে যদি করো তাহলে কি হয়ে যাবে, এটা তাহলে এই দিক থেকে নাম্বারিং করলে আবার এটা 1 নম্বর করে, তাহলে এইটাকে ওএসটাকে মাঝখানে করে দিতে হবে। তাহলে কীরকম করে হবে দেখো, এই যে
CH3 CH2 CH2 OH। তাহলে এই OHটাকে আমরা কি করেছি, মাঝখানে যাবে, তাহলে অবস্থানটা চেঞ্জ করে দিয়েছি, কিন্তু আণবিক গঠন কি চেঞ্জ হয়েছে? একই আছে, ব্যাস। তারপরে দেখো কি বলছে, ইউপ্যাক নাম করতে বলেছে। ইউপ্যাক নাম CH3 CH OH CH3। তাহলে এটার ইউপ্যাক নাম দেখো। তাহলে আমি নাম্বারিং করবো, তোমার ওই যেখানে আছে তোমার কার্যকারীমূলক এইদিকে আছে, মিডিলে আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে আছে, মানে কি এইটা কার্বন, এই কার্বনে যুক্ত হয়ে আছে। তাহলে আমি এই দিক থেকে করলেও তোমার 2 নম্বরে পড়বে, এই দিক থেকে নাম্বারিং করলেও 2 নম্বরে পড়বে, তাহলে অসুবিধা নেই যেদিক থেকে করি, তাহলে এই দিক থেকেই করি। 1 2 3, তাহলে 3টা কার্বন থাকলে কয় হয়? প্রোপ। আর ওএইচ গ্রুপ থাকলে কি হয়? আনতে হয় একটা। আনতে হয় কেন? এটা তোমার সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে, ডাবল বন্ড থাকলে ইনি হবে, ট্রিপল বন্ড থাকে আইনি হবে, কিন্তু সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে যদি কার্যকারীমূলক অবস্থিত থাকে তাহলে আনতে হয় এনের জায়গায়। তারপরে দেখো 2 নম্বরে কি আছে? ওএইচ গ্রুপ আছে, তাহলে 2 অল। তাহলে এইটাও একসাথে বলতে গেলে কি না, প্রোপান 2 অল, এটা হয়ে যাবে প্রোপান 2 অল। তাহলে তোমাদের এই স্কুলটা শেষ হয়ে গেল। তাহলে এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমাদের সুবিধা। এরপরে যখন ভিডিও ছাড়বো তখন তোমাদের কি আছে, নোটিফিকেশন চলে যাবে, বা তোমরা ইউটিউব খুললে তোমরা আমার ভিডিও দেখতে পাবে। তাহলে অবশ্যই তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য।